হচ্ছে কি NO2, তাই তো? বোঝা গেল? আচ্ছা, তারপরে পরের স্টেপে কি বলেছে? SNHCl প্রোডাক্ট তুই বুঝে গেছিস, NO2 হয়ে গেল NH2, তাহলে পরের স্টেপে আমি প্রোডাক্ট বুঝে গেলাম। তারপরে কি বলেছে? Ac2 মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তাহলে NH2 হয়ে গেল NHCOCH3। মুখোশ লাগালাম। মুখোশ লাগানোর পরে এইবারে পরের স্টেপটা দেখ। পরের স্টেপে আমি আমার ওর মধ্যে নাইট্রেশন করছি, বাট এইবারে এই জিনিসটার মধ্যে নাইট্রেশন কোথায় হবে? কার অর্থ? এইবারে দেখ নাইট্রেশনটা কোথায় হবে, ভালো দেখ, অসুবিধার কিছু নেই। দেখ CH3 রেসপেক্টে কোন কোন পজিশন ফাঁকা আছে বলতো? অর্থ মেটা ফাঁকা। তো স্ট্রাকচারের দিকে দেখ, আমার মুখে যদি স্ট্রাকচার লাগে তাহলে আমার মুখের দিকে তাকিয়ে দেখ, দেখতে পাবি স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে CH3 রেসপেক্টে দেখ, অর্থ দুটো ফাঁকা, দুটো মেটা ফাঁকা। আমি যদি জানি ভাই CH3 অর্থ পারে ডাইরেক্টিং গ্রুপ, তাহলে অর্থই লাগতে পারে। আবার দেখ ভাই মজার ব্যাপার হচ্ছে NHCOCH3, NHCOCH3 তো আমার আবার ইলেকট্রন টেনে নেয় রিং থেকে, তাই না? ও তো ভাই উল্টো দিকে ইলেকট্রন টানে, তাহলে ও তো আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে NHCOCH3 রেসপেক্টে মেটা মানেই দেখ CH3 রেসপেক্টে অর্থ, NHCOCH3 মেটা মানেই দেখ CH3 রেসপেক্টে অর্থ, তাই না? তাহলে যে কোনো একটা অর্থতে আমি লাগালাম হচ্ছে কাকে, NO2 লাগালাম, বোঝা গেল? NHCOCH3 রেসপেক্টে মেটা মানেই দেখ CH3 রেসপেক্টে অর্থ হলো, তাই তো? NHCOCH3 আমার রিং থেকে ইলেকট্রন টেনে নেয় উল্টে, কারণ কার্বনিয়াল আছে ভাই, নাইট্রোজেন লোন পেয়ার আছে, টানছে, CO দিকে টানছে, তাই হবে? NHCOCH রিং থেকে ইলেকট্রন টানে? NHCOCH রিং থেকে ইলেকট্রন টানে নাকি রিংয়ের মধ্যে ইলেকট্রন দেয়? দেয় তো অবভিয়াসলি, টানার তো কোনো ব্যাপার নেই। তাহলে আমি যখন টানছিলাম বলছিলাম, তুইও তাহলে ঘাড় নাচ্ছিলি, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি কার রেসপেক্টে লাগাবো, NHCOCH3 নাকি CH3? NHCOCH3 এদিকে আছে ভাই, আর হচ্ছে এখানে CH3, আমার এই মুহূর্তে এটাই তো আছে। কার রেসপেক্টে আমি অর্থতে NO2টা লাগাবো, তার কারণ এক্স্যাক্টলি, চল এখানে আমার কি হচ্ছে দেখ, আমার এখানেও লাগাতে পারি, এখানেও লাগাতে পারি, এই দুখানা পজিশন তো আমার ফাঁকা। CH3 রেসপেক্টে অর্থ হচ্ছে এটা আর এটা, CH3 রেসপেক্ট মেটায় কিছু হবে না। আর এটার রেসপেক্টে দেখ, এ তো আমার ভাই রিংয়ে ইলেকট্রন দেয়, এইভাবে দেয় তো অবশ্যই দেয়, আগে দিতে এখন কমে গেছে, ওটা আবার দেয়, স্টিলে দেয়। NHCO সিস্টেম অর্থ পারে ডাইরেক্টিং গ্রুপই ছিল, ও আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ নয়। তোকে বলছিলাম তুই হ্যাঁ বলছিলি, যাই হোক চল। তাহলে নাইট্রোজেন লোন পেয়ার দিচ্ছে, এবার এই অর্থগুলো ফাঁকা আছে। এখন এখানে যদি NO2 লাগে, O মাইনাস আমি জাস্ট খুলে আঁকছি স্ট্রাকচারটা, NO2 ধরো একটা লাগলো এখানে। এইবারে এটা বেশি স্টেবল, কেন স্টেবল? তার কারণ দেখ এখানে আমি এটাকে ঘুরিয়ে দিয়ে আঁকি, তুই দেখতে পাবি এটা হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করেছে। এখানে NHCOCH3 আমার হাইড্রোজেন বন্ডিংয়ে ঢুকেছে, দেখ এটা হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডিংয়ে ঢুকে আছে, বুঝতে পেরেছিস? এটা আমার হাইড্রোজেন বন্ডিংয়ে ঢুকে আছে বলে কী হবে, এটার রেসপেক্টে আমার অর্থতে লাগবে হচ্ছে NO2 গ্রুপটা, বোঝা গেল? এটা আমার স্টেবল স্বাভাবিক হয়। তাহলে আমার এই প্রোডাক্টটা হচ্ছে পরের স্টেপ, তোকে খুলে আঁকতে হবে না, এরকম আমি তোকে বললাম, বোঝা গেছে? তাহলে নাইট্রেশন করলাম, এই হচ্ছে আমার প্রোডাক্ট। পরের স্টেপে কী করেছি, মুখোশ খুলেছি, তাই তো? কী দিয়ে মুখোশ খুলেছি? এই স্টেপ। তাহলে পরের স্টেপের প্রোডাক্টটা কী হলো ভাই, পরের স্টেপের প্রোডাক্ট হচ্ছে এটা। NO2 খুলে আঁকবো না, NO2 শর্টে আঁকবো এরকম, এটা হচ্ছে আমার পরের স্টেপের প্রোডাক্ট। তারপরে স্টেপে কী করেছি, কী করেছি তারপরে স্টেপে কী দিয়েছি, NNO2H2SO4, এটা অ্যানিলিন একটা স্টেপ, কি আরেকটা স্টেপ ছিল, একটা স্টেপ ছিল, একটা স্টেপ মিস হয়ে গেছে, ঠিক আছে? এর মধ্যে না আরেকবার ইয়ে হবে ভাই, এর মধ্যে আরেকবার SNHCl হবে, একটা মিস হয়ে গেছে, এর মধ্যে আর একটা SNHCl হবে। তোর পড়াটা আমি ঠিক বলেছিলাম, এটা SNHClটা হবে এর মধ্যে, ঠিক আছে? এটা আমার কোথায় আছে বুঝেছিস, ওটা কেটে দে, যেটা ঠিক বলেছিলাম কেটে দে, এটা বোঝা গেছে? এর মধ্যে SNHCl দিলাম, তাহলে আমার কি হবে, এটা NH2 হলো। তারপরে তো তুই বুঝে গেছিস এটা NH2 হলো। তারপরে কি করছি, এর মধ্যে দিয়েছি হচ্ছে দেখ NNO2H2SO4, তার মানে ওটা বেনজিন ডায়াজোনিয়াম সালফেট হবে। ওটা তোকে জানতে যায়নি, বেনজিন ডায়াজোনিয়াম সালফেট, ওর মধ্যে ইথানল দিয়েছি। তো বেনজিন ডায়াজোনিয়ামের মধ্যে আমার ইথানল দিলে কি হতো প্রোডাক্ট, কি হতো প্রোডাক্ট, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে ইথানল দিলে প্রোডাক্ট কি হতো, বেনজিন, এক্স্যাক্টলি বেনজিন। তাহলে আমার হ্যাঁ বল, কোন NH2? ও সরি, ওখানে একটা ছিল না, ও হ্যাঁ আমি ওটা খেয়াল করিনি, এইখানে একটা এইটা এখানে আছে, সরি সরি SNHCl দিতে লাগবে, ওটা দেখতে পাইনি, এটা এর মধ্যে আছে তো, ওটাই সরে যাবে, ঠিকই বলেছিস। H3O প্লাস করলাম, আমার মুখোশটা গেল খুলে, হ্যাঁ NH2 তো আছে, NH2 তো আছে, NH2 আছে, NH2 আছে, খেয়াল করি ওটা মুছে দিয়েছিলাম তখন। NH2 আমার আছে, বুঝতে পেরেছি কোনটা, মুখোশ খোলার পরে
H3O প্লাস দিলাম, মুখোশ গেল খুলে, এইটা আমার ফর্ম হয়েছে। এবারে NaNO2 SO4 দিলাম, এটা N2 প্লাস SO4 মাইনাস 2 কনভার্ট হলো, জানতে যায়নি। তারপরে দিলাম হচ্ছে কি ভাই এর মধ্যে ইথানল, ইথানল, এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, এইটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, ওটা আমি আগেই এঁকে দিচ্ছি, এটা আমার ফাইনাল প্রোডাক্ট। বুঝতে পেরেছিস কোনটা কি হয়েছে, বোঝা গেছে? চল পরেরটা কর। C2H3N, আর ওই কোশ্চেনগুলো বড় বড় করে তো বলছি না, তোকে শর্টেই বলছি। C2H3N, নিচে লেখ A, অ্যারো দে, অ্যারোর উপর লেখ রিডাকশন, প্রোডাক্ট লেখ B, বি এর উপর অ্যারো দে, অ্যারোর উপর লেখ HNO2, প্রোডাক্ট লেখ C2H5OH, C2H3N। আচ্ছা, তারপরটা হচ্ছে বি থেকে আরেকটা অ্যারো দে, অ্যারো দিয়ে লেখ ক্লোরোফর্ম OH মাইনাস, ফর্ম হলো C, ঠিক আছে? সি আর বি কি হবে বলে ফেল। এক্স্যাক্টলি, সি আমার কি হচ্ছে বুঝে গেছিস কোশ্চেন থেকে? সি আমার কি হচ্ছে আইসোসায়ানাইড, তাই তো? বি আমার কি হচ্ছে ইথাইল্যামিন, ইথাইল্যামিন হচ্ছে, বোঝা যাচ্ছে? এ আমার কি হচ্ছে মিথাইল সায়ানাইড, এক্স্যাক্টলি। কি করতে পারতাম? চল, এ আমার বলেছে কি C2H3N, এটাকে বললাম রিডাকশন, ফর্ম হচ্ছে বি, বি তো, হ্যাঁ, বির মধ্যে দিলাম HNO2, আমার ফর্মুলা কি, এটা ইথাইল অ্যালকোহল CH3CH2OH। আচ্ছা, অ্যালকোহল আমি HNO2 দিচ্ছি, কার মধ্যে HNO2 দিলে আমার অ্যালকোহল ফর্ম হয়, 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে HNO2 দিলে আমার অ্যালকোহল ফর্ম হয়। তাহলে বি আমার কি হবে, OH এর জায়গায় আমার কি হয়ে যাবে ভাই, বি এর NH2, বি আমার ক্লিয়ার, বোঝা গেছে? 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে HNO2 দিলে আমার হচ্ছে অ্যালকোহল ফর্ম হয়। আচ্ছা, বি হচ্ছে আমার এটা, খুব ভালো কথা। এ আমার কি হবে, কার রিডাকশন আমি ভাই অ্যামিন পাই, অ্যামাইডেরও পাই, অ্যাজ ওয়েল অ্যাজ আমি সায়ানাইডের রিডাকশন আমি পাই। অ্যামাইডের রিডাকশন অ্যামিন হয়, সায়ানাইড রিডাকশন আমার অ্যামিন হয়। এখন এ আমার যদি সায়ানাইড হতো তাহলে মাঝখানে একটা অক্সিজেন, সরি অ্যামাইড হতো তাহলে আমার একটা অক্সিজেন থাকতো, কিন্তু দেখ আমার অক্সিজেন নেই, তাহলে এটা আমার কি হতে পারে, সায়ানাইড হতে পারে, সায়ানাইড হচ্ছে। আচ্ছা, যদি আমার একটা আইসোসায়ানাইড হয়, তার রিডাকশন আমার 2 ডিগ্রি অ্যামিন ফর্ম হয়। যদি আমার একটা আইসোসায়ানাইড হয় তার রিডাকশন আমার কিন্তু 2 ডিগ্রি অ্যামিন ফর্ম হয়। তাহলে দেখ আমার স্টার্টিং মেটেরিয়াল C2H3N, আমি কি বুঝতে পারছি, এটা আমার অ্যামাইড হবে না, কারণ অক্সিজেন নেই। সায়ানাইড যদি হয় তাহলে এরকম থাকলো CN, ঠিক আছে? তাহলে আমি CN ইউজ করে ফেললাম, কি পড়ে থাকলো হাতে, 1খানা কার্বন 3খানা হাইড্রোজেন, সুন্দর পড়ে আছে হচ্ছে CH3, এটা হতে পারে, হতে পারে, এটা রিডাকশন করলে আমার হবে। সায়ানাইড রিডাকশন করলে কি হবে ভাই, এদিকে ভাই 2খানা হাইড্রোজেন লাগবে, এখানে 2খানা লাগবে, এই যে CH2 NH2 হয়ে যাবে, C ট্রিপল বন্ড N, C ট্রিপল বন্ড N, এই বন্ড ভেঙে এখানে একটা হাইড্রোজেন লাগলো, ওখানে একটা লাগলো, আরেকটা ভেঙে এখানে একটা লাগলো, এখানে একটা লাগলো, বুঝতে পারছিস? CH2 NH2 হবে।
আর যদি তোর মনে হয় স্টার্টিং মেটেরিয়াল এইটা হবে CH3NC আইসোসায়ানাইড, আইসোসায়ানাইডের রিডাকশনে কিন্তু আমার 1 ডিগ্রি অ্যামিন ফর্ম হবে না, আইসোসায়ানাইড রিডাকশন আমার কত ডিগ্রি অ্যামিন ফর্ম হবে? 2 ডিগ্রি এক্স্যাক্টলি। তখন আমার প্রোডাক্টটা কী হবে বলতো? CH3NH CH3, ঠিক আছে? যদি আমার স্টার্টিং মেটেরিয়াল এটা হতো তাহলে আমি রিডাকশন করলে কী পেতাম? CH3NH CH3, দুদিকে আমি হাইড্রোজেন লাগিয়ে দিলাম, এখানে হাইড্রোজেন লাগাচ্ছি, এখানে হাইড্রোজেন লাগাচ্ছি, নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, তাহলে আমার এটা হচ্ছে, আর ওখানে কার্বনের ভ্যালেন্সি 4, তাহলে ওখানে হচ্ছে আমার এই জিনিসটা, তাহলে আমার এটা হলো না, বুঝতে পারছিস? তাহলে এ আমার কোনটা? CH3CN, ক্লিয়ার? বোঝা গেল কেন হয়েছে? NC কেন হয়নি? এ হচ্ছে আমার CH3CN, বি হচ্ছে ওটা। আর তারপরে তো ভাই এটা অ্যালকোহল বলেই দিয়েছে, আর কি বলেছে তো ভাই? কার্বিলামিন রিঅ্যাকশন আমি পারছি করতে, CH3NC। আচ্ছা, আমাদের সিলেবাসে এই জিনিসটা নেই, সায়ানাইড আর আইসোসায়ানাইডকে আমি কীভাবে ডিফারেন্সিয়েট করবো, কেন নেই? কারণ সায়ানাইড আমাদের সিলেবাসের পার্ট নয়, ঠিক আছে? সায়ানাইড আর আইসোসায়ানাইডকে কীভাবে ডিফারেন্সিয়েট করবো সেটা আমাদের সিলেবাসে নেই। মার্কিউরি অক্সাইড দিলে আমার ডিফারেন্সিয়েট হয়, সায়ানাইড পার্টিসিপেট করা রিয়াকশানে আমি মার্কিউরি প্রেসিপিটেট দেখতে পাই, ঠিক আছে? তার আমাদের পার্ট নয়। তারপরটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন, চলো এটা বেটার কোশ্চেন, লেখ A and B both are isomers, A and B both are isomers with molecular formula C2H5NO. A and B both are isomers with molecular formula C2H5NO. When both are separately reacted with P2O5, when both are separately heated with P2O5, when both are separately heated with P2O5, like C2H3N is formed, C2H3N is formed.
ওকে, আচ্ছা আইডেন্টিফাই এ কমা বি, আইডেন্টিফাই এ কমা বি লিখেছিস? তারপর লিখ প্রিপেয়ার বি ফ্রম, প্রিপেয়ার বি ফ্রম, আচ্ছা প্রিপেয়ার বি ফ্রম ওই কোশ্চেন পরে বলছি, আগে তুই এটা এ বি আইডেন্টিফাই কর। হয়ে গেছে অ্যান্সার? হ্যাঁ চল অ্যান্সার হয়ে গেছে। কী হয়েছে বেসিক্যালি দেখেই বুঝে গেলাম P2O5 দিয়ে হিট করছি ভাই, তার মানে H2 বেরোচ্ছে, H2 বেরোনোর মতন রিয়াকশান। আজকে একটা পড়েছি, আগের দিন একটা পড়লাম। আজকে দেখ এটাও তোকে পড়ার সময় তখন বলছিলাম যে এটা হচ্ছে আইসোমার আছে, তাহলে ভাই এ আর বি হচ্ছে আমার আইসোমার, তাহলে এ আর বি এর স্ট্রাকচার কী হচ্ছে, একজনের স্ট্রাকচারগুলো বলতে এর স্ট্রাকচার কী হচ্ছে CH3 C ডবল বন্ড NH2, তাই তো? এটা একটা আমার স্ট্রাকচার হচ্ছে, আর একটা স্ট্রাকচার আমার কী হচ্ছে CH3 CH ডবল বন্ড NOH, CH3 CH ডবল বন্ড NOH, অ্যালডক্সাইম, ঠিক আছে, অ্যালডক্সিম। এই দুখান হচ্ছে আমার স্ট্রাকচার CH3 CH ডবল বন্ড NOH, অ্যালডক্সিম। এইবারে বাকি কোশ্চেনগুলো আমি তোকে কেন বললাম না, তোকে বলেছে ভাই বিকে তুই অন্য কোন মেথডে প্রিপেয়ার করতে পারিস। কোন মেথডে প্রিপেয়ার করতে পারিস বিকে? অ্যাসিটালডিহাইডের সাথে NH2H। একে অন্য কোন মেথডে প্রিপেয়ার করতে পারিস? অ্যাসিটিক অ্যাসিডের সাথে NH3 হিট, ঠিক আছে? ওগুলো আমি পারবো, ওই জন্য আর ওগুলো বললাম না, ঠিক আছে? তাহলে এ আর বি যদি আমার এরকম আইসোমেরিক ভার্সন আসে তাহলে আমি পারছি করতে। আচ্ছা তারপর আবার গল্প শুরু করে দে, গল্প করতে থাক, আবার পেলে আমি থেমে যাবি। চল আর কোনো কোশ্চেন খুব খুঁজে পাচ্ছি না, পরের কোশ্চেন পরের দিনই হবে। এবার একটু শুনি অন্য সাবজেক্টগুলোর কী অবস্থা কেমিস্ট্রি বাদ দিয়ে। হ্যাঁ ফিজিক্সের কী অবস্থা সমঝা? সায়েন্সের হার্ডকোর সায়েন্সের সাবজেক্টের কী অবস্থা ফিজিক্সের? ঈশদীপ আচ্ছা সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে কোনটা? ম্যাথ সবচেয়ে এগিয়ে আছে তাই তো? আর কম্পিউটার? আমি কেমিস্ট্রিকে ধরছি না কারণ কেমিস্ট্রি সবচেয়ে বেশি এগিয়ে গেছে আমি জানি, ঠিক আছে? তো আমি কেমিস্ট্রিকে কম্পারিজন আনছি না কারণ কেমিস্ট্রির সাথে এই মুহূর্তে অন্য কিছু কম্পারিজন আসছে না, ঠিক আছে? আচ্ছা ম্যাথস তোর শাগনি? ওকে তোর অভিনব? ফিজিক্স। মনীষা? ম্যাথস। অনুজা? সিঞ্জিনি? জ্যোতিষমান? ফিজিক্স। দেবাদ্রিতা? মোহর? বায়োলজি। অঙ্কিতা? দেবপ্রিয়া? স্নেহা? আচ্ছা কোন টপিক এখনো অবধি তুই স্কুলে এক্সাম বা ডিফারেন্ট জায়গায় এক্সাম দিতে গিয়ে, স্কুলে এক্সাম তোর হয়েছে স্বাভাবিকভাবেই, স্কুলে এক্সাম দিতে গিয়ে সবচেয়ে ঘাবড়ে গেছিস কোন সাবজেক্টে? যেটা তুই সারা বছর পড়িস সেটা তো মানে কনসিডারেশন আসছে না, ঠিক আছে? সেটা বাদ দিয়ে, সেটা বাদ দিয়ে আচ্ছা এবারে একটা কথা বলি, সেটা হচ্ছে তুই কেন ঘাবড়ে গেছিস? তার ফার্স্ট রিজন হচ্ছে
তুই বছরের শুরু থেকে ঠিকঠাকভাবে গাইডেন্স পাসনি, সিম্পল লজিক, বা তুই বছরের শুরু থেকে সারা বছর ঠিকঠাকভাবে কোশ্চেন আনসারের সাথে পরিচিত হোসনি, কী ধরনের কোশ্চেন আনসার আসে, নিউমেরিক্যাল স্বাভাবিকভাবে বছরের শুরু থেকে করিসনি, ঠিক আছে, তার জন্য ঘাবড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আর কদিন আছে পরীক্ষার, 1 মাস ধরলাম, কারণ তোর এরপরে প্র্যাকটিক্যাল এক্সাম স্টার্ট হচ্ছে। তাহলে এই যে 1 মাস টাইম আছে, সেই 1 মাস টাইমের ইম্পর্টেন্স তুই কখন বুঝতে পারবি? বুঝতে পারবি হচ্ছে পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর, একদম ঠিক আছে। পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তুই বুঝতে পারবি হচ্ছে এই 1 মাসটার তোর কতটা ইম্পর্টেন্ট ছিল, তুই সারা বছর কতটা পড়েছিস, সারা বছর কী করেছিস। অবশ্যই সারা বছর যারা পড়েছে, ভালো মতন প্র্যাকটিস করেছে, তারা প্রচুর এগিয়ে আছে, তো স্বাভাবিক, এটা তো এমন কিছু ইম্পসিবল রকেট সায়েন্স নয়, এটা একদম সিম্পল ব্যাপার। সারা বছর যারা কষ্ট করেছে তারা ভাই এখন অনেক বেশি এগিয়ে আছে, এটা সিম্পল। তাদের এখন শুধু রিভিশন আর আরও বেশি কোশ্চেন আছে তারা সলভ করবে, আর যত কোশ্চেন আছে সেগুলো পড়ছে বেসিক্যালি। আর যারা ধর সারা বছর ফাঁকি দিয়েছে, তাহলে এবার এই 1টা মাস তাদেরকে ভাই ভালো করে প্র্যাকটিস, পুরো জিনিসটা পড়তে হবে। এবারে তারা কিভাবে কি করবে, তারা বুঝে গেছে তারা কিভাবে কি করবে, কীরকম স্ট্র্যাটেজি তাদের বানানো উচিত, কতটা টাইম বাড়িতে ইউটিলাইজ করা উচিত, কোথায় টাইম ইনভেস্ট করা উচিত, কোথায় টাইম ওয়েস্ট করা উচিত, সেটাও তারা জানে, ঠিক আছে। তাহলে সেই 1টা মাসের ইম্পর্টেন্স তোর মনে হচ্ছে এখন কতগুলো আমি বানিয়ে বানিয়ে বলছি, হয়তো এমনি বলছি, তোর মনে হচ্ছে আমার প্রচুর টাকা আছে, আমি এই কলেজে ঠিক অ্যাডমিশন পেয়ে যাবো, এটা তোর মনে হওয়া স্বাভাবিক, ঠিক আছে। তোর মনে হতেই পারে আমার কোনো ব্যাপার না ভাই, আমি এডমিশন পেয়ে যাবো, আমি বিটেক পড়বো, আমার এর সাথে কোনো রিলেশনই নেই, এগুলো মনে কর। কিন্তু তুই যখন এগুলো ফেস করবি তখন দেখবি তোর আফসোস করা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না, ঠিক আছে, আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। এবার যদি তোর এই মুহূর্তে মনে হয় যে ভাই আমি একটা সাবজেক্টকে 4th সাবজেক্ট করে দেবো, আমার তো ভাই টোটাল 5টা সাবজেক্ট আছে, সরি 6টা আছে, তোর 6টার মধ্যে মনে হলো যে আমি একটাকে 4th সাবজেক্ট করে দেবো, আমার সেটা পড়াতে হবে, সেটা শুধু পাস করলেই হবে, তাহলে সেই স্ট্র্যাটেজি তোকে বানাতে হবে। কারণ যদি পাস করার জন্য কত নম্বর তুলতে হবে, কারণ ভাই ফিজিক্যাল এডুকেশন অনেকেরই থাকে, কিন্তু ফিজিক্যাল এডুকেশনে অনেকে বেশি চাপে পড়ে যায় সবার শেষে, তাই তো। কারণ ফিজিক্যাল এডুকেশনে কেন চাপে পড়ে যায়, মুখস্থ করার জিনিস আছে, আর তুই তো ভুলভাল লিখলেও তুই নাম্বার পাবি না, তাই না, ভুল লিখলেও তো নাম্বার পাবি না। তার মানে বেসিক্যালি তোকে এই 6টা সাবজেক্টের মধ্যে কোনটাকে তুই 4th সাবজেক্ট করবি সেটাও এখন তোর উপরেই কিন্তু ডিপেন্ড করছে। তাহলে যে কটা দিন আছে সে কটা দিন তুই ভাই তোর পোটেনশিয়াল ওয়াইজ এবার তোকে ইউটিলাইজ করতে হবে। শীতকাল, অনুপম রায় বিরাটিতে আসছে, রূপম ইসলাম এখানে শো করতে আসছে, কোন কনসার্ট ওখানে আসছে ভাই, কোল্ড প্লে আহমেদাবাদে আসছে, মুম্বাইতে আসছে, এসব ভুলে যা, সিম্পল। কেন বলছি, তার কারণ যখন তোর রেজাল্টটা কবে বেরোবে, মে বা জুন মাসে বেরোবে, মে আর জুন মাসে বেরোনোর পরে তো তখন অপশান কি, আমি তোকে সিম্পলি বলি, সেটা হচ্ছে যেই যদি তোর ভালো র্যাঙ্ক হয়, তো যেইর সাথে এখন কত পার্সেন্ট লাগে, 50% মানে লাগে বোর্ডে, ঠিক আছে, যেই রেসপেক্টে এডিশন থাকলে 50% লাগে, স্বাভাবিক হয়, বোর্ডে 50% লাগবে। 75%, নিটে কত ছিল, 75% বোর্ডে লাগবে, তাই তো। আচ্ছা, তো 75% বোর্ডে লাগবে, বুঝতে পেরেছি। 75% তোলাও অনেকের জন্য এখন চাপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। 75%, 100তে 75 কেমিস্ট্রিতে, তার মানে তোকে প্র্যাকটিক্যালে তো তোকে 30 শতকরা 29 দেবে বা 28 দিল, তারপরে তোকে থিওরির মধ্যে 45 তুলতে হবে আউট অফ 70, ঠিক আছে। এটা তোকে আমি ভাই কোনো টার্গেট সেট করে দিচ্ছি না, আমি তোকে রিয়েলিস্টিক সিচুয়েশনগুলো বলছি। কেন, কারণ মে মাসে জুন মাসে রেজাল্ট বেরোনোর পরে তুই দেখবি সিনারিওগুলো, এগুলো আমি তোকে বছরের আগেও বলেছিলাম, এখন কেন বলছি, তার কারণ এই 1টা মাস ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুই এর আগে যা পড়েছিস অবশ্যই পড়েছিস, সেটা তোর কনফিডেন্স গ্রো করতে দারুণ হেল্প করেছে, সেটা তুই বুস্ট করতে সাহায্য করবে তোর কনফিডেন্স আরও। যারা পড়িসনি তাদের জন্য বলছি, যারা পড়েছিস তাদের জন্য বলছি, এই 1টা মাসে কিন্তু ওভার কনফিডেন্ট হওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে। তো যদি মনে হয় যে আমি দারুণ প্রিপারেশন, তাহলে সেগুলোকে তুই আবার বারবার প্র্যাকটিস করবি, থিওরি পার্ট বারবার পড়বি। তুই যদি বাড়িতে কোনো প্র্যাকটিস সেট কিনিস, বা ধর তুই কোনো আরিয়ান্তের যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই কিনিস, যদি আমার মনে হয় আরিয়ান্তের ওই 2017-18 আগের কোশ্চেনগুলো আর আসে না, যেগুলো ম্যাক্সিমাম থিওরিটিক্যাল বড় বড় কোশ্চেন আছে, চাইলে তুই কিনতে পারিস, বেশি দাম নয়, 180 টাকা মনে হয় দাম, ওরকমই দাম না আরিয়ান্তের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর যদি তোর মনে হয় আমি একা কিনবো, তাহলে দুজন বন্ধু মিলে কিনবি, ওই বন্ধু যে কদিন ফিজিক্স পড়ছে তুই সেদিন কেমিস্ট্রি পড়বি, ও যে কদিন কেমিস্ট্রি পড়বি তুই ফিজিক্স পড়বি, হয়ে গেল, তাহলে তোর ভাই শেয়ার হয়ে গেল টাকা, সিম্পল একদম। তাহলে তুই আরিয়ান্তের বই চাইলে কিনতে পারিস। এবার আরিয়ান্তের বই বা যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বইয়ের উপর পুরোপুরি ভরসা করবি না, কারণ ওখানে অনেক কোশ্চেনের অ্যান্সার ভুল থাকবে। আরিয়ান্তেই প্রচুর অ্যান্সার কিন্তু ভুল আছে, আরিয়ান্তেই প্রচুর কোশ্চেনের অ্যান্সার ভুল আছে। তুই যদি ওই আরিয়ান্তের ডাউস প্রসেসকে একটা স্ট্যান্ডার্ড মানিস, তো কিন্তু গন্ডগোলে যাবে। আরিয়ান্তের ডাউস প্রসেস কিন্তু টেম্পারেচার, প্রেশার উল্টোপাল্টা লেখা আছে, ওগুলো লিখলে কিন্তু পরীক্ষাতে নাম্বার পাবি না। তো আরিয়ান্ত ইজ স্ট্যান্ডার্ড বুক, ঠিক আছে, ওরকম স্ট্যান্ডার্ড ধরা যাবে না, বোঝা গেল। তাহলে ওই জন্য আমরা প্রচুর কোশ্চেন করেছি, আরও কোশ্চেন আমি পাঠাবো। এবারে তোর বাড়িতে প্র্যাকটিস করাটা কিন্তু তোর উপর ডিপেন্ড করছে, কারণ এই 1টা মাস মারাত্মক ইম্পর্টেন্ট। এখন যদি ধর তোর ঠান্ডা শীতকাল চলছে, তুই সারাদিন ধর ঘুমিয়ে কাটিয়ে দিলি, তাহলে কিন্তু প্রচণ্ড চাপ পড়ে যাবে, এগুলো রিয়েলিস্টিক কথা। আর ওই মে মাসে রেজাল্ট বেরোনোর পরে তোদের কি কান্না পাবে, একদম চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। মে মাসে যখন রেজাল্টটা বেরোবে না, প্রচুর লোকের ভাই চোখে জল চলে আসে,
চোখে জল আসাটা স্বাভাবিক, স্বাভাবিক না চোখে জল আসাটা? কেন স্বাভাবিক? কারণ হচ্ছে রেজাল্ট দেখার পরে তার বাবা মা মুছড়ে পড়বে, তার বাড়ির লোক গার্জিয়ান দুঃখ পাবে। তো গার্জিয়ান বলবে না যে হ্যাঁ ঠিক আছে যা পেয়েছিস ঠিক আছে, এটা তো বলবে না। গার্জিয়ান এটা বলবে সারা বছর যা পড়েছিস সেই মতন পেয়েছিস তুই। এবার এই কথাটা তো তোকে আরও বেশি কষ্ট দেবে তখন। সারা বছর যেরকম করেছিস তখন তোর মনে হবে ইস আমার আর একটু বেশি পড়া উচিত ছিল, আর একটু বেশি পড়লে আমার এই আনসার্টেনটি ক্রিয়েট হতো না যে আমি এখন কোথায় অ্যাডমিশন নেবো, কীভাবে কী করবো, এই আনসার্টেনটি ক্রিয়েটই হতো না যদি সারা বছর পড়তাম। সারা বছরের তো এখন গল্প আর বলে লাভ নেই তোকে, এই 1 মাসের গল্পই তোকে বলতে হবে। তাহলে ভাই 1 মাস তুই ফুললি ইউটিলাইজ কীভাবে করবি, তোকে তার জন্য অনেক কিছু ছাড়তে হবে, সিম্পল একদম। চাইলে তোকে ওয়েব সিরিজ, স্কুইড গেমস যা যা বেরোচ্ছে সব এসব ছাড়তে হবে। আরও সিনেমা টিনেমা তো বেরোতেই থাকবে, ওসব তো সারা জীবন বেরোবে। তোর যদি কোনো একটা ওয়েব সিরিজ ভাই 2 মাস পরেও দেখিস এমন কিছু লস তোর বিশ্বাস কর হবে না, কোনো লস তোর হবে না, কারণ কিচ্ছু আসবে না। তোর বন্ধু তোকে রোজ বলবে এটা দেখলি ওটা দেখলি, তুই বলবি না পরে দেখবো, হয়ে গেল। তোর বন্ধু বলবে বিশাল পড়ছিস, হ্যাঁ পড়ছিস, অসুবিধার কিছু নেই, পড়ছিস। কেন পড়ছিস? তোর কেরিয়ারের জন্য। তোর বন্ধু কিন্তু তোর পাশে এসে দাঁড়াবে না। তোর বন্ধু কোনোদিনও তো তার জব অফার তোকে দিয়ে দেবে? কোনোদিনও দেবে না। ওসব গল্পে হয়, সিনেমাতে হয়, ঠিক আছে? রিয়েল লাইফে তুই সব দেখতেই পাবি না, ওসব তো প্রশ্নই আসছে না ওসবে। তার মানে ওই তোর কেরিয়ার যদি তোকেই বানাতে হয় তাহলে তোকে সে মতন পড়াশোনা করতে হবে। আর ওই তোর বন্ধু তোকে ফোন করে ডাকলে তুই সঙ্গে সঙ্গে চলে গেলি, তোর নিজের কেরিয়ারের ভাবনা চিন্তা পড়ে, তোর নিজের রেজাল্টের ভাবনা চিন্তা পড়ে, বন্ধুর ভাবনা চিন্তা বেশি বেটার। বন্ধুত্ব ভাই তোর 10+2 এক্সামের পরেও থাকবে, দেখবি থাকে কি থাকে না। তুই যদি এখন তুই পড়াশোনায় ফোকাস করিস, তুই 10+2 এক্সামের পরে তোর বন্ধু টিকে থাকবে, ও টিকে থাকবেই। তুই বন্ধুকে না দেখাস তাও টিকে থাকবে, দেখবি বন্ধুকে তুই দেখাবি না পরীক্ষার হলে, দেখানো তো প্রশ্ন আছে, পারবি তো না দেখাতে ফার্স্ট অফ অল, কারণ একটা এক্সামে তো 3-4 জন মিলে গার্ড দেবে, ঠিক আছে? ও তো দেখাবি কী করে, ঘাড়ও ঘোরাতে দেবে না, এদিক ওদিক তাকাতেও দেবে না। তারপর ধর পেন ফেলে কোশ্চেন ফেলে তোমার নাটকও করতে পারবি না, ঠিক আছে? পেন ফেলে ধর অ্যান্সারটা পাস করে দিলি, এসবও করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, ঠিক আছে? তারপরে এই কোশ্চেন পেপারে লিখে অ্যান্সার পাস করে দেয়, কিচ্ছু পসিবল নয়, বোর্ডের তো পসিবলই নয়। আর যদি ধরা পড়িস তাহলে তো তোকে হয়তো ভাই ফার্দার আর 10+2 এক্সাম দেওয়া থেকে তোকে বাদ দিয়ে দিতে পারে, 10+2 কোয়ালিফিকেশনই তোর হলো না। এই হচ্ছে রিয়েল সিনারিও। ঘুড়ি পড়ে যাবে অ্যালাও না, ঠিক আছে? নর্মাল ওই অ্যানালগ ঘুড়ি অ্যালাও, ডিজিটাল ঘুড়ি আবার অ্যালাও না। তাহলে এই টাইমের মধ্যে শেষ করা অনেক ফ্যাক্টর আছে, তা তোকে এত কিছু ভাবতে হবে না। তুই শুধু এখন আমাদের নিজের কেরিয়ারের কথা, আমি নিজে পড়াশোনাটা চালিয়ে যা। এবারে তুই কতক্ষণ ঘুরবি কী করবি সেটা আবার তোর উপর ডিপেন্ড করছে, তাহলে সেই মতো তোকে করতে হবে, ঠিক আছে? চল দেখা হচ্ছে পরের দিন। আমি তোকে একটা A4 পেজে লিখতে বলেছিলাম, আশা করি লিখবি, ঠিক আছে? তো যে ল্যাঙ্গুয়েজে ইচ্ছা হবে লিখবি, লিখে আমাকে গালাগালি লিখতে চাইলে লিখে দিস, ঠিক আছে? জানুয়ারি মাসের শেষে লাস্ট দিবি, ওকে? চল ভাই দেখা হচ্ছে পরের দিন।